প্রিয় শিক্ষার্থীরা, এনডিসিএম অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব পদার্থের গাঠনিক ধর্মের সান্দ্রতা টপিক্সটি নিয়ে। সান্দ্রতা মূলত হয় প্রবাহী পদার্থের জন্য, আর আগের দুটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্থিতিস্থাপকতা টপিক্সটি নিয়ে। এই স্থিতিস্থাপকতা টপিক্সটি ছিল কঠিন পদার্থের জন্য। তাহলে পদার্থ দুই প্রকার, একটি হচ্ছে কঠিন পদার্থ আর একটি হচ্ছে প্রবাহী পদার্থ। কোনো পদার্থকে খোলা পাত্রে আবদ্ধ না রাখলে যদি তারা প্রবাহিত হয় বা গতিশীল হয়, তারা হচ্ছে ফ্লুইড বা প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থ আবার দুই প্রকার, এক তরল, দুই হচ্ছে গ্যাস। তাহলে আমি প্রথমে আলোচনা করব সান্দ্র বল। সান্দ্র বলের সাথে মিল আছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল নিয়ে একটু আগে আলোচনা করি। ঘর্ষণ বল কি? দুইটি কঠিন বস্তু যখন একটি অপরটির উপর দিয়ে চলতে চেষ্টা করে বা গতিশীল হয়, তখন কঠিন বস্তু দ্বয়ের স্পর্শতলে গতির বিপরীত দিকে একটি বাধা দানকারী বল ক্রিয়া করে। এই বাধা দানকারী বলকেই বলে হচ্ছে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। অর্থাৎ ঘর্ষণ বল কঠিন বস্তু দ্বয়ের স্পর্শতলে গতির বিপরীত দিকে ক্রিয়া করে। আবার ঘর্ষণ বল এই কঠিন বস্তু দ্বয়ের আপেক্ষিক বেগের জন্য যেমন সৃষ্টি হয়, ঘর্ষণ বল আবার কঠিন বস্তু দ্বয়ের আপেক্ষিক বেগকে বাধাও প্রদান করে। যেমন এই ডাস্টারটি যখন হোয়াইটবোর্ডের উপর দিয়ে চলতে চেষ্টা করে, তখন ডাস্টারটি থাকে গতিশীল আর হোয়াইটবোর্ডটি থাকে স্থির। অর্থাৎ ডাস্টার এবং হোয়াইটবোর্ডের মধ্যে আপেক্ষিক বেগ সৃষ্টি হয়, ফলে সেখানে ঘর্ষণ বল সৃষ্টি হয়। আবার এই ঘর্ষণ বল ডাস্টার এবং হোয়াইটবোর্ডের আপেক্ষিক বেগকেও বাধা প্রদান করে। তাহলে সান্দ্র বল কি? ঠিক তেমনি একটি প্রবাহীর দুইটি স্তর যখন একটি অপরটির উপর দিয়ে চলতে চেষ্টা করে, তখন প্রবাহীর দুইটি স্তরের স্পর্শতলে গতির বিপরীত দিকে যে বাধা দানকারী বল ক্রিয়া করে, তাকেই বলে হচ্ছে সান্দ্র বল। তাহলে আমরা সান্দ্র বল নিয়ে আলোচনা করলাম। এখন হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা কি? সান্দ্রতা হচ্ছে প্রবাহীর এমন একটি ধর্ম যে ধর্মের জন্য প্রবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা প্রদান করে। সান্দ্রতা বলতে আসলে কি বোঝায়? সান্দ্রতা বলতে বোঝায় কোনো প্রবাহী প্রবাহিত হওয়ার ক্ষেত্রে কেমন বাধাগ্রস্ত বা কেমন রোধী, তার পরিমাপ বা মেজারমেন্টই হলো ওই প্রবাহীর সান্দ্রতা। বিভিন্ন প্রবাহীর সান্দ্রতা হচ্ছে বিভিন্ন রকম। যেমন এখানে আমরা তিনটি প্রবাহী বা তিনটি তরল নিয়ে আলোচনা করব। একটি তরল হচ্ছে আলকাত্রা, একটি হচ্ছে মধু, একটি হচ্ছে পানি। এখন এই তিনটি পাত্রে আমি আলকাত্রা, মধু এবং পানি রেখে তিনটি পাত্রের উপরে একই আকৃতির মার্বেলটি যদি ছেড়ে দিই, তাহলে মার্বেলটি পানির ভিতর দিয়ে যত সহজে চলাচল করে পাত্রের তলদেশে যে পৌঁছাবে, মধুতে কিন্তু এই মার্বেলটি তত সহজে পৌঁছাতে পারবে না। মধুতে পানির চেয়ে একটু বেশি বাধাগ্রস্ত হবে, আর আলকাত্রাতে পানি এবং মধু উভয়ের চেয়ে আরও বেশি বাধাগ্রস্ত হবে। অর্থাৎ আলকাত্রা, মধু এবং পানি এই তিনটি প্রবাহী বা তিনটি তরলের মধ্যে এই মার্বেলটি চলাচলের সময় পানি এবং মধুর চেয়ে আলকাত্রাতে বেশি বাধাগ্রস্ত হবে। তাহলে আমরা সান্দ্রতা বলেছিলাম যে কোনো প্রবাহী প্রবাহিত হওয়ার ক্ষেত্রে কেমন বাধাগ্রস্ত হয় বা কেমন রোধী হয়। তাহলে এখানে মার্বেলটা আলকাত্রাতে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়, আর পানির ভিতর দিয়ে চলাচলের সময় সবচেয়ে কম বাধাগ্রস্ত হয়। তাহলে এখানে আলকাত্রার সান্দ্রতা সবচেয়ে বেশি আর পানির সান্দ্রতা সবচেয়ে কম। তারপরে হচ্ছে এই সান্দ্রতা বলের কিভাবে উৎপত্তি হয়। এই সান্দ্র বলের উৎপত্তি হয়, মনে করো আমরা একটি কঠিন একটা তল কল্পনা করে এই তলের উপর তরলের কয়েকটা স্তর কল্পনা করা হলো। এই স্তরগুলোকে আমরা কয়েকটা স্তরে বিভক্ত করলাম। তাহলে এবি তলটাকে স্থির রেখে আর সবার উপরে আরএস তলটাকে যদি ভি বেগে গতিশীল করা হয়, তাহলে এবি তল যেহেতু স্থির, তাহলে এবি তল সংলগ্ন তরলগুলো চাইবে কি স্থির থাকতে। আর আরএস তলটা যেহেতু ভি বেগে গতিশীল, তাহলে আরএস তল সংলগ্ন তরলগুলো
বি বেগে গতিশীল থাকতে চাবে। অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুই স্তরের মাঝে বেগের একটি পার্থক্য সৃষ্টি হবে। লক্ষ্য করো এখানে এবি তল থেকে সিডি তল বা সিডি থেকে ইএফ যত উপরের দিকে যাওয়া যাবে তরলের বেগ তত বাড়তে থাকবে। অর্থাৎ এখানে এবি স্তরের বেগ প্রায় শূন্য, সিডি স্তরের বেগ আরেকটু বেশি, ইএফ স্তরের বেগ আরেকটু বেশি, পিকিউ স্তরের বেগ আরেকটু বেশি এবং সবচেয়ে বেশি বেগ হচ্ছে আরএস স্তরের বেগ। তাহলে এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুই স্তরের মধ্যে একটি বেগের পার্থক্য সৃষ্টি হলো। এই বেগের পার্থক্যকে আমরা যদি ডিবি দ্বারা প্রকাশ করি এবং এই দুই স্তরের উচ্চতার পার্থক্য যদি ডি ওয়াই হয়, তাহলে ডিবি বাই ডি ওয়াই একে বলে হচ্ছে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন, বা একে বাংলায় বলে হচ্ছে বেগের নতি বা বেগ অবক্রম। তোমরা 9-10-এ পড়ে এসেছ ডিবি বাই ডিটি। হ্যাঁ, এটাও কিন্তু ছিল বেগের নতি, কিন্তু সেটা ছিল সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন সেটা ছিল ত্বরণ কিংবা মন্দন। কিন্তু এখানে কিন্তু এই দূরত্বের সাপেক্ষে বেগের বৃদ্ধি বা বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে এটা কিন্তু সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন না, এটা হচ্ছে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে এটাও ছিল বেগের নতি আর এটাও হচ্ছে বেগের নতি, কিন্তু এটা ছিল সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন আর এটা ছিল দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন। এখন বিজ্ঞানী নিউটন এই প্রবাহী স্তরদ্বয়ের মাঝে যে সান্দ্রবল সৃষ্টি হয় সেই সান্দ্রবলের মান সম্পর্কে একটি সূত্র প্রদান করেছেন। সেই সূত্রটি হচ্ছে এই প্রবাহী স্তরদ্বয়ের মাঝে আপেক্ষিক বেগের জন্য যে সান্দ্রবলের সৃষ্টি হয় সেই সান্দ্রবলের মান হচ্ছে এই প্রবাহীর দুইটি স্তরের যে কমন ক্ষেত্রফল সেই কমন ক্ষেত্রফলের সমানুপাতিক এবং যে বেগের নতি বা বেগ অবক্রম সেই ডিবি বাই ডিওয়াই তাদের সমানুপাতিক। এখন এই দুইটাকে একত্রে লিখলে F is proportional A into dB by dy। এখন এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সেই কনস্ট্যান্ট হচ্ছে ইটা A dB by dy। তাহলে এটা হচ্ছে সান্দ্রবল সম্পর্কে নিউটনের সূত্রের জন্য ইটাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকেই বলে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, বা এর অপর নাম হচ্ছে সান্দ্রতা সহগ বা সান্দ্রতাঙ্ক, বা ইংলিশে বলে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে এই সান্দ্রতা গুণাঙ্ক আসলে কি পরিমাপ করে? সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে প্রবাহীর সান্দ্রতার পরিমাপ বিশেষ। যে প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক যত বেশি ওই প্রবাহীটি তত বেশি সান্দ্র প্রভাব দেখায়। যেমন এই তিনটি তরল বা তিনটি প্রবাহীর মধ্যে আলকাত্রার ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্কের মান সবচেয়ে বেশি আর পানির ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্কের মান সবচেয়ে কম। পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে পানির সান্দ্রতা গুণাঙ্কের চেয়ে গ্লিসারিনের সান্দ্রতা গুণাঙ্ক 1000 গুণ বেশি। অর্থাৎ পানির চেয়ে গ্লিসারিন 1000 গুণ বেশি সান্দ্র প্রভাব দেখায়। তাহলে এই সান্দ্রতা গুণাঙ্কের এখন সংজ্ঞা, মাত্রা সমীকরণ এবং একক, এই তিনটা পরীক্ষার হলে আসে, খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন এই তিনটি জিনিস নিয়ে আলোচনা করব: সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা, মাত্রা সমীকরণ এবং একক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে F বাই A ডিবি বাই ডিওয়াই। আচ্ছা, প্রথমে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞাটা হচ্ছে, যদি আমি এই ভরটাকে একক করতে পারি তাহলে আমার ইটা ইজ ইকুয়াল টু F হয়। ভরটাকে একক করলে আমাকে কি করতে হবে? ডিবি বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 এবং A ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে তখন কি হবে? ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে F। অর্থাৎ আমি বলতে পারি যে একক বেগ অবক্রম বজায় রাখতে
একক ক্ষেত্রফল বিশিষ্ট স্তরদ্বয়ের মাঝে যে সান্দ্রবল কাজ করে তাই হচ্ছে ওই প্রবাহীর সান্দ্রতাঙ্ক। আমি আবার বলতেছি যে একক বেগ অবক্রম বজায় রাখতে একক ক্ষেত্রফল বিশিষ্ট স্তর দ্বয়ের মাঝে যে সান্দ্র বল কাজ করে তাই হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। আচ্ছা, তারপরে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ এবং একক নিয়ে আলোচনা করব। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ, তাহলে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণটা হচ্ছে, মাত্রা সমীকরণটা আমরা এখানে মুখস্থ করা দরকার নেই, এখান থেকে বের করতে পারবো। বলের মাত্রা সমীকরণ কি? বলের মাত্রা সমীকরণ হচ্ছে বল হচ্ছে বর ইনটু ত্বরণ, তাহলে বর হচ্ছে m, ত্বরণ হচ্ছে t, lt ইনভার্স 2। আর ক্ষেত্রফলের মাত্রা সমীকরণ কি? ক্ষেত্রফলের মাত্রা সমীকরণ হচ্ছে l স্কয়ার। আর ব্যাগের মাত্রা সমীকরণ কি? ব্যাগ হচ্ছে lt ইনভার্স 1। আর দূরত্বের মাত্রা সমীকরণ কি? দূরত্ব হচ্ছে l, তাহলে l কাটা, তাহলে এখানে আমরা মাত্রা সমীকরণটা পাই হচ্ছে m l এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 - 2 t ইনভার্স 2 আর t ইনভার্স 2 আর ইনভার্স 1টা উপরে গেলে প্লাস 1, তাহলে এখানে আমরা পাচ্ছি m l ইনভার্স 1 t ইনভার্স 1। তাহলে এটাই হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ। তাহলে আমরা সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণটাকে একটু লিখে নিই আলাদাভাবে। যে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ হচ্ছে m l ইনভার্স 1 t ইনভার্স 1। তারপর হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একক। এখন এই সান্দ্রতা গুণাঙ্কের এককও আমরা মুখস্থ করার দরকার নেই, আমরা এখান থেকে লিখতে পারবো যে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কয়ার। ব্যাগের একক কি? ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর দূরত্বের একক কি? মিটার, তাহলে মিটার কাটা, তাহলে এখন আমার বের হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2 উপরে গেলে সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একক। আবার নিউটন পার মিটার স্কয়ার মানে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল হচ্ছে চাপ, চাপের একক হচ্ছে প্যাসকেল, তাহলে একে আমরা এভাবে বলতে পারি প্যাসকেল সেকেন্ড। তাহলে প্যাসকেল সেকেন্ড এটাও হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের আরেকটি একক। সান্দ্রতা গুণাঙ্কের আরেকটা একক আমরা সেই এই মাত্রা সমীকরণ তো লিখতে পারি, যে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ যেহেতু m l ইনভার্স 1 t ইনভার্স 1, তাহলে বরের একক কি? বরের একক হচ্ছে কেজি। আর দূরত্বের একক কি? দূরত্বের একক হচ্ছে মিটার, মিটার ইনভার্স 1। সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স 1। তো লক্ষ্য করো আমরা সান্দ্রতা গুণাঙ্কের 3টি মাত্রা সমীকরণ পেলাম। এই 3টি মাত্রা সমীকরণ দিয়ে কিন্তু এমসিকিউতে পরীক্ষা হলে আসে কোনটি সান্দ্রতা গুণাঙ্কের একক। তাহলে নিউটন মিটার ইনভার্স 2 সেকেন্ড, প্যাসকেল সেকেন্ড, কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। সান্দ্রতা গুণাঙ্কের এই 3টি একক হচ্ছে এমকেএস পদ্ধতিতে বা এসআই একক। এই সান্দ্রতা গুণাঙ্কের আরেকটি একক হচ্ছে পয়েস। তাহলে পয়েসের সাথে সম্পর্ক হচ্ছে 10 পয়েস ইকুয়াল টু হচ্ছে 1 নিউটন পার মিটার স্কয়ার। এখন আলোচনা করব হচ্ছে সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। তাহলে এই যে সান্দ্রতা গুণাঙ্ক নিয়ে আলোচনা করলাম, এই সান্দ্রতা গুণাঙ্ক কিন্তু তাপমাত্রার উপর তার একটা, সান্দ্রতা গুণাঙ্কের তাপমাত্রার উপর একটা প্রভাব আছে। প্রভাবটা কিরকম? তাপমাত্রা বৃদ্ধি পেলে তরলের জন্য সান্দ্রতা গুণাঙ্ক হ্রাস পায়, কিন্তু গ্যাসের জন্য সান্দ্রতা বৃদ্ধি পায়। আর বলতেছি তাপমাত্রা বৃদ্ধি পেলে তরলের সান্দ্রতা হ্রাস পায় আর গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা বৃদ্ধি পায়। এটা যদি আমি একটু ব্যাখ্যা করি, তরলের ক্ষেত্রে কি হয়? তরলের ক্ষেত্রে অণুগুলো শুরুতে এরকম থাকে, কাছাকাছি থাকে, আর তাপমাত্রা দেওয়ার পর আমি যখন তাপমাত্রা দিলে কি হয়? তাহলে অণুগুলো তাদের একটু আগের জায়গাগুলো থেকে একটু দূরে সরে যায়। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায়। আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেলে কি হয়? আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায় এবং গড় মুক্ত পথ বৃদ্ধি পায়। গড় মুক্ত পথ বৃদ্ধি পেলে কি হয়? তরলের বিভিন্ন স্তরের অণুগুলোর চলাচল সহজ হয়। যেমন এখানে অণুগুলোর চলাচলের ক্ষেত্রে যেরকম বাধাগ্রস্ত হইতো, এখানে অণুগুলোর চলাচলের ক্ষেত্রে
বাধাগ্রস্ত কম হয়, অর্থাৎ অণুগুলোর মধ্যে তোমার সংঘর্ষ কম হয়, তাহলে তরলের দুই স্তরের আপেক্ষিক গতিতে বাধা কম হয়, অর্থাৎ সান্দ্রতা হ্রাস পায়। আবার বলতেছি, তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়? তরলের অণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায়। আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেলে আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায় এবং তরলের গড় মুক্ত প্রবাহ বৃদ্ধি পায়, ফলে তরলের দুই স্তরে অণুগুলোর চলাচল সহজ হয় এবং ঘর্ষণ কম হয়, ফলে সান্দ্রতা হ্রাস পায়। এটা তো গেল তরলের জন্য। আর গ্যাসের জন্য কি হয়? আমরা সবাই জানি যে গ্যাসের অণুগুলো এলোমেলোভাবে ইতস্ততভাবে চারদিকে ছোটাছুটি করে। তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের অণুগুলোর গড় বেগ বা গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে কি হয়? অণুগুলোর ছোটাছুটি আরও বেড়ে যায়। অণুগুলো যখন অনেক বেশি ছোটাছুটি করে তাহলে সংঘর্ষ বেড়ে যায়। সংঘর্ষ বেড়ে গেলে কি হয়? এখানে বাধাগ্রস্ত বেশি হয়, অর্থাৎ তোমার সান্দ্রতা বৃদ্ধি পায়। তাহলে গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা বৃদ্ধি পায় আর তরলের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা হ্রাস পায়। এখন আমি আলোচনা করব স্টোকসের সূত্র নিয়ে। স্টোকসের সূত্র হচ্ছে এরকম: যখন কোনো প্রবাহী বা ফ্লুইড এর ভিতর দিয়ে কোনো স্ফিয়ার বা গোলক অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে, তখন সেই গোলকটি তার সংস্পর্শে থাকা প্রবাহী স্তরগুলোকে গোলকটির বেগে টেনে নিয়ে যেতে থাকে। এতে করে কি হয়? প্রবাহীর দুই স্তরের মধ্যে আপেক্ষিক বেগ সৃষ্টি হয়। কেন আপেক্ষিক বেগ সৃষ্টি হয়? কারণ এই গোলকটি যখন এই জায়গায় থাকে তখন প্রবাহীর এই স্তরগুলো গোলকটির বেগে গতিশীল হয়, কিন্তু প্রবাহীর এই স্তরের বেগগুলো প্রায় শূন্য থাকে, অর্থাৎ এই দুই স্তরের মধ্যে আপেক্ষিক বেগ সৃষ্টি হয়। আর আমরা আগেই আলোচনা করেছিলাম, যখন প্রবাহীর দুই স্তরের মধ্যে আপেক্ষিক বেগ সৃষ্টি হয় তখন সেখানে কি বল প্রযুক্ত হয়? সান্দ্র বল প্রযুক্ত হয় বা সান্দ্র বল ক্রিয়াশীল হয়। এই সান্দ্র বল কার উপর ক্রিয়াশীল হয়? এই গোলকটির উপর ক্রিয়াশীল হয়। কোন দিকে ক্রিয়াশীল হয়? গতির বিপরীত দিকে ক্রিয়াশীল হয়। গোলকটি কোন দিকে গতিশীল? গোলকটি নিচের দিকে গতিশীল, তাহলে সান্দ্র বল কোন দিকে ক্রিয়াশীল হবে? সান্দ্র বল উপরের দিকে ক্রিয়াশীল হবে। বিজ্ঞানী স্টোকস এই সান্দ্র বলের মান একটি সূত্রের সাহায্যে দেখিয়েছেন যে এই সান্দ্র বলের মান F is proportional to গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক। গোলকের ব্যাসার্ধ আর এই সান্দ্র বলের মান হচ্ছে গোলকটির ব্যাগের সমানুপাতিক। এই সান্দ্র বলের মান হচ্ছে এই যে প্রবাহের ভিতর দিয়ে পড়তেছে বা যে তরলের ভিতর দিয়ে পড়তেছে তার সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। তাহলে এই তিনটিকে একত্রে করলে আমরা লিখতে পারি F is proportional R ইটা B। এখন এই সমানুপাতিক চিহ্নকে তুলতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয়। এই কনস্ট্যান্ট হচ্ছে K, আর স্টোকসের সূত্রের এই কনস্ট্যান্টের মান পরীক্ষার লব্ধ ফলাফল হতে পাওয়া যায় 6π, অর্থাৎ কে এর মান হচ্ছে 6π। তাহলে F ইকুয়াল টু হচ্ছে 6π আর ইটা B। তাহলে এটা হচ্ছে স্টোকসের সূত্রের জন্য সান্দ্র বলের সমীকরণ। তোমরা মনে রাখবা, এই স্টোকসের সূত্র কেবল অসীম বিস্তৃতির প্রবাহীর বেলায় প্রযোজ্য। আর এই সান্দ্র বলের মান এই প্রবাহীর সব জায়গায় কিন্তু সমান নাই। কেননা এই গোলকটি যখন পড়তে থাকে তাহলে শুরুতে এর বেগ কিন্তু বৃদ্ধি পেতে থাকে, যদিও গোলকের ব্যাসার্ধ এবং তরলের সান্দ্রতা গুণাঙ্ক কনস্ট্যান্ট, কিন্তু গোলকের বেগ প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। সো গোলকটির উপর ক্রিয়াশীল সান্দ্র বলের মানও প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। তারপরে আলোচনা করব হচ্ছে প্রান্ত বেগ। প্রান্ত বেগ বলতে কি বুঝি? প্রান্ত বেগ হচ্ছে এই কোনো প্রবাহী বা ফ্লুইডের ভিতর দিয়ে যখন গোলকটি অভিকর্ষ বলের প্রভাবে পড়তে থাকে তখন শুরুতে অভিকর্ষ স্তরণের জন্য এই গোলকটির বেগ বৃদ্ধি পেতে থাকে। গোলকটির বেগ বৃদ্ধি পেতে থাকে, পাশাপাশি গোলকটির উপর বাধা দানকারী বলের মানও বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এই গোলকটির উপর নিট ত্বরণ
কমতে থাকে। এভাবে কমতে কমতে একসময় গোলকটির উপর নিট ত্বরণ শূন্য হয়। নিট ত্বরণ শূন্য হলে গোলকটি তখন বাকি পথটুকু সমবেগে বা ধ্রুব বেগে পড়তে থাকে। ওই বেগটাই হচ্ছে প্রান্ত বেগ। যেমন এই গোলকটি যখন পড়তে ছিল, ধরো শুরুতে যদি স্থির অবস্থা থেকে পড়ে তাহলে সেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে অভিকর্ষ স্তরের জন্য ওর বেগ বাড়তে বাড়তে 1 মিটার পার সেকেন্ড, এভাবে 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড বাড়তে 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 একটা সময় যে 10 মিটার পার সেকেন্ড হলো। তখন গোলকটির উপর নিট ত্বরণ যখন শূন্য হয়ে যায় তখন গোলকটির বেগ আর বৃদ্ধি পায় না। বাকি রাস্তাটুকু সে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড এই বেগে গোলকটি প্রবাহীর বাকি রাস্তাটুকু অতিক্রম করে। তাহলে এই ক্ষেত্রে প্রান্তবেগের মান কত? প্রান্তবেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে প্রান্তবেগকে বলা হয় হচ্ছে অন্তবেগ, বা ইংলিশে বলে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। যেমন তোমরা সবাই লক্ষ্য করবা যে যখন বৃষ্টির ফোঁটা অনেক উপর থেকে যখন আকাশ থেকে পড়ে, সেই বৃষ্টির ফোঁটা উচ্চ বেগ প্রাপ্ত হয় না কেন? এটা আনসারটা হচ্ছে এই বৃষ্টির ফোঁটা যখন বায়ুর মধ্য দিয়ে পড়তে থাকে তখন এই বৃষ্টির ফোঁটার বেগ একসময় বৃদ্ধি পেতে 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 একসময় বৃষ্টির ফোঁটাটি প্রান্ত বেগ বা অন্তবেগ প্রাপ্ত হয়। অন্তবেগ প্রাপ্ত হওয়ার পরে এই বৃষ্টির ফোঁটার বেগ আর বৃদ্ধি পায় না, আর এই বৃষ্টির ফোঁটাটু বাকি রাস্তাটুকু সেই প্রান্ত বেগেই আমাদের শরীরে এসে পৌঁছে। না হলে এই বৃষ্টির ফোঁটার বেগ যদি বৃদ্ধি পেতেই থাকতো তাহলে বৃষ্টির ফোঁটার বেগ এত বেশি হতো যে বৃষ্টির ফোঁটা যখন আমাদের মাথার উপর পড়তো তাহলে আমাদের মাথা ছেদ করে আমরা আহত বা নিহত হতে পারতাম। তারপর হচ্ছে প্রান্ত বেগের রাশিমালা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা এখন প্রান্ত বেগের রাশিমালা নিয়ে আলোচনা করব। প্রান্ত বেগের রাশিমালা, প্রান্ত বেগের রাশিমালা। হ্যাঁ, এই প্রান্ত বেগের রাশিমালাটা এই প্রতিপাদনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে খেয়াল করো। তাহলে আবার বলতেছি, যখন একটি প্রবাহীর ভিতর দিয়ে বা ফ্লুইডের ভিতর দিয়ে কোনো গোলক বা স্পিয়ার অভিকর্ষ বলের প্রভাবে পড়তে থাকে তখন সেই গোলকটির উপর কিন্তু 3টি বল কাজ করে। একটি বল কি? গোলকটির ওজন। একটি বল হচ্ছে গোলকটির ওজন বা গোলকটির গ্রেভিটির জন্য হচ্ছে অভিকর্ষ বল। ওজন বা অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে। আরেকটি বল কোন দিকে ক্রিয়া করে? আরেকটি বল হচ্ছে তোমার এই গোলকটি যখন পড়তেছে তখন এই প্রবাহী দুই স্তরের মধ্যে আপেক্ষিক বেগ সৃষ্টি করে, ফলে গোলকটির উপর সান্দ্র বল প্রযুক্ত হয়। এই সান্দ্র বল কোন দিকে ক্রিয়া করে? সান্দ্র বল হচ্ছে গোলকটির গতির বিপরীত দিকে, অর্থাৎ অ্যাপটা হচ্ছে উপরের দিকে ক্রিয়া করে। আরেকটা বল বলো তো কি বল? আরেকটা বল হচ্ছে তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছ, যখন কোনো কঠিন বস্তু কোনো তরলে নিমজ্জিত করা হয় তখন সেই কঠিন বস্তুটি তরলের মধ্যে যতটুকু আয়তন দখল করে তার সম আয়তন তরল সে অপসারণ করে। এই অপসারিত তরলের ওজনের সম পরিমাণ এই কঠিন বস্তুটি উপরের দিকে বল লাভ করে। এই বলটাই হচ্ছে প্লবতা। অর্থাৎ এই গোলকটি যখন প্রবাহীর ভিতর দিয়ে পড়তেছে তাহলে গোলকের আয়তনের সম পরিমাণ তরল এখান থেকে অপসারিত হয়, আর এই অপসারিত ওজনের সম পরিমাণ বল গোলকটি উপরের দিকে লাভ করে। এই বলটাই হচ্ছে প্লবতা বল। তাহলে এখানে আরেকটা বল উপর দিকে ক্রিয়াশীল হয়, এই প্লবতা বল। প্লবতা বলকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে এখন আমরা যদি লিখি গোলকের ওজন ডব্লিউ, গোলকের ওজন ও ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি। আবার এম সমান কি? এম সমান হচ্ছে বি রো জি। তারপর হচ্ছে এই ওজনটা হচ্ছে নিম্নমুখী বল, নিম্নমুখী। হ্যাঁ, আর দুইটা বল হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে প্লবতা বল, প্লবতা বলটা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করে। তাহলে ইউ কি? প্লবতা বলটা কি? প্লবতা বলটা হচ্ছে এখানে এই গোলকের আয়তনের সমপরিমাণ তরল অপসারিত হয়েছে, অপসারিত তরলের ওজন। তাহলে এখানেও প্লবতা হচ্ছে ইউ সমান হচ্ছে বি রো জি। আর গোলকের আয়তন, গোলক আমরা জানি গোলকের আয়তন কি? 4/3 পাই
আর কিউব। যেহেতু এখানে গোলকের ওজন, তাহলে এখানে এই ঘনত্বটা হবে গোলকের ঘনত্ব। তাহলে এটা হচ্ছে ঘনত্ব রো এস, এস মানে হচ্ছে স্পিয়ার, হ্যাঁ, স্পিয়ারের ডেনসিটি, আর জি। আর প্লবতার সময় কি হবে 4/3 পাই আর কিউ রো এফ ইন্টু জি। কেন রো এফ কেন? কারণ প্লবতা হচ্ছে অপসারিত তরলের ওজন, অর্থাৎ তরলটা হচ্ছে ফ্লুইড, তাহলে এখানে ফ্লুইডের ঘনত্ব। আর হচ্ছে সান্দ্র বল, সান্দ্র বল হচ্ছে তোমার এফ ইকুয়াল টু হচ্ছে 6 পাই আর ইটা বি। তাহলে এই দুইটা বল হচ্ছে ঊর্ধ্বমুখী বল, এই দুইটা বল হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে এখন গোলকটি যখন পড়া শুরু করে, শুরুতে তোমার নিম্নমুখী বল বা ওজন ডব্লিউ আর ঊর্ধ্বমুখী বল এফ প্লাস ইউ, এই দুইটা হচ্ছে নিম্নমুখী বলের মান বেশি থাকে, বিদায় গোলকটি নিচের দিকে বা নিম্নের দিকে গতিশীল হয়। যেমন শুরুতে যদি গোলকটির ওজন যদি ধরা হচ্ছে 2000 নিউটন আর ঊর্ধ্বমুখী বলের মান হচ্ছে 1500 নিউটন, তাহলে গোলকটি নিচের দিকে পড়তে থাকবে। কিন্তু যত সময় যাচ্ছে এই গোলকটির বেগ তত বৃদ্ধি পাচ্ছে, আর গোলকটির বেগ বৃদ্ধি পাওয়া মানে কি গোলকটির উপর ক্রিয়াশীল সান্দ্র বলের মানও বাড়তে থাকে। তাহলে এভাবে বাড়তে বাড়তে একটা সময় এমন সময় আসে যখন তোমার এই এফ প্লাস ইউ এর মানও হয়ে যায় 2000 নিউটন, অর্থাৎ এই নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বল এই দুইটা বলের মান সমান হয়। এই সময়ে গোলকটি প্রান্ত বেগ প্রাপ্ত হয়। তাহলে এটাই হচ্ছে তোমার প্রান্ত বেগের সত্য, যে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ প্লাস ইউ। এখন এই ডব্লিউ সমান কি আমরা কি দেখেছি 4/3 পাই আর কিউ রো এস জি, আর এফ এর সমান কি দেখেছি 6 পাই আর ইটা বি প্লাস ইউ কি ইউ হচ্ছে 4/3 পাই আর কিউ রো এফ জি। এখন এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাই প্রান্তবেগের রাশিমালাটা পাবো এরকম, যে বি ইকুয়াল টু হচ্ছে 2r²/9 ইটা রো এস মাইনাস রো এফ ইন্টু জি। এই ইকুয়েশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে বি বলতে কি বোঝায়? বি হচ্ছে প্রান্তবেগ, আর কি আর হচ্ছে যে গোলকটি পড়তেছে সেই গোলকের ব্যাসার্ধ। সেটা যদি লোহার গোলক পড়ে, যে গোলকটি পড়তেছে তার গোলকের ব্যাসার্ধ। আর ইটাটা কি? যে প্রবাহীর ভিতর দিয়ে পড়তেছে তার সান্দ্রতা গুণাঙ্ক। এখানে যদি গ্লিসারিনের ভিতর পড়ে তাহলে গ্লিসারিনের সান্দ্রতা গুণাঙ্ক, যদি আলকাতরা তেলের ভিতর দিয়ে পড়ে তাহলে আলকাতরা সান্দ্রতা গুণাঙ্ক, যদি গোলকটি পানির ভিতর দিয়ে পড়তে থাকে তাহলে পানির সান্দ্রতা গুণাঙ্ক। রো এস কি? রো এস হচ্ছে স্পিয়ারের ঘনত্ব বা এই গোলকটির ঘনত্ব। এই গোলকটি যদি লোহার হয়ে থাকে তাহলে লোহার ঘনত্ব রো এস, আর এই গোলকটি যদি তামার হয়ে থাকে তাহলে তামার ঘনত্ব হচ্ছে রো এস, আর রো এফ হচ্ছে যে প্রবাহীর ভিতর দিয়ে পড়তেছে সেই প্রবাহীর ঘনত্ব রো এফ। এখন এই প্রান্তবেগের মান বি এর মান পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে। কখন বি এর মান পজিটিভ হয় কখন নেগেটিভ হয়, এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো যদি এরকম হয় রো এস ইজ গ্রেটার দেন রো এফ, রো এস ইজ গ্রেটার দেন রো এফ, তখন বি এর মান পজিটিভ। রো এস গ্রেটার দেন রো এফ মানে কি? যে এখানে তোমার গোলকের ঘনত্ব প্রবাহীর ঘনত্বের চেয়ে বেশি, অর্থাৎ গোলকটি যখন কঠিন পদার্থের তৈরি হয় তখন এই বি এর মানটা হয় পজিটিভ, অর্থাৎ তখন এই কঠিন গোলাকার বস্তুটি নিচের দিকে পড়তে থাকে। অর্থাৎ বি এর মান পজিটিভ হওয়া মানে কি? তার ব্যাগটা হচ্ছে নিম্নমুখী। আর এই বি এর মান নেগেটিভ কখন হয়? বি এর মান নেগেটিভ হয় যদি তোমার রো এস লেস দেন রো এফ হয়, অর্থাৎ স্পিয়ারের ঘনত্ব বা গোলকের ঘনত্ব প্রবাহীর ঘনত্বের চেয়ে কম হয়। এটা কখন সম্ভব? এটা সম্ভব হচ্ছে স্পিয়ারটা যদি হয় বায়ু বুদবুদ, বায়ুর দ্বারা তৈরি হয়, তাহলে বায়ুর ঘনত্ব প্রবাহী ঘনত্বের চেয়ে কম,
তাহলে তখন এই মানটা হয় নেগেটিভ, অর্থাৎ বি এর মান হয় নেগেটিভ, অর্থাৎ তখন এই বায়ু বুদবুদ হয় ঊর্ধ্বমুখী। তাহলে এখান থেকে প্রান্তবেগের এই রাশিমালা থেকে আমরা বুঝতে পারলাম যে বি এর মান পজিটিভ হওয়া সম্ভব, বি এর মান নেগেটিভ হওয়া সম্ভব। বি এর মান পজিটিভ তখনই হয় যখন গোলকটি নিচের দিকে পড়তে থাকে, আর বি এর মান নেগেটিভ তখনই হয় যখন গোলকটি উপর দিকে উঠতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে মূলত সান্দ্রতা, স্টোকসের সূত্র এবং প্রান্তবেগের কিছু থিওরি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা এই স্টোকসের সূত্র বা প্রান্তবেগ বা সান্দ্র বল সম্পর্কে নিউটনের সূত্র, এগুলো থেকে পরীক্ষার হলে কী ধরনের উদ্দীপক আসে বা কী ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে সেটা সলভ করব, সেগুলো নিয়েই আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।